সালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। কথা বলতে চাই দুটি বিষয় নিয়ে। একটি হচ্ছে শেখ হাসিনা ভারতের গলার কাঁটায় পরিণত হয়েছেন, আরেকটি বিষয় হচ্ছে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর। আমরা ইদানিং 3-4 দিন থেকে লক্ষ্য করছি যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রশ্ন উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্টেক হোল্ডাররা ভারতের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করছেন যে শেখ হাসিনা ভারতে কি কোন স্টেটাসে আছে, সে কি সেখানে পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে নাকি কি অবস্থা। কারণ আমরা জানি ইতিমধ্যে শেখ হাসিনার লাল পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে এবং লাল পাসপোর্ট নিয়ে কোনো দেশে থাকার যে ৪৫ দিনের বিধান, এটাও শেষ হয়ে গেছে। মানে 2 মাস হয়ে গেছে। এখন ভারতকে বিভিন্ন প্রশ্নের মুখের সম্মুখীন হতে হচ্ছে বিশ্বের কাছে। বিভিন্ন দেশে দেশে প্রশ্ন উঠেছে, এই পতিত স্বৈরা শাসক কি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, রাজনৈতিক আশ্রয়ে আছে না কেমনে আছে। এই নিয়ে ভারত খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণহত্যায় জড়িত পতিত স্বৈরশাসক যদি ভারতে অবস্থান করে, ভারতের বৃহত্তম প্রতিবেশী হিসাবে আমাদের সাথে সঙ্গত কারণে ভারতের একটি সমস্যা হওয়ার কথা। কারণ বাংলাদেশের ২০ কোটি জনগণ এটা কখনো ভালো চোখে দেখবে না আমাদের দেশের টাকা পাচারকারী, লুণ্ঠনকারী, খুনি এবং গণহত্যায় জড়িত পতিত স্বৈরশাসক যদি ভারতে অবস্থান করে, তে স্বাভাবিক কারণে, সঙ্গত কারণে ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকার কথা না। কিন্তু ভারত এক এক করে তার সকল প্রতিবেশীকে হারিয়ে তারা এখন পাগলপ্রা। কারণ হচ্ছে ভারত ইতিমধ্যে শ্রীলঙ্কা থেকে প্রত্যাখ্যাত হয়েছে, নেপাল থেকে প্রত্যাখ্যাত হয়েছে, ভারত মালদ্বীপ থেকে তারা বিতাড়িত হয়েছে। শেষ ভরসা ছিল ভারতের বাংলাদেশের অবৈধ সরকার। কিন্তু বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের ফলে স্বৈরশাসক যখন পালিয়ে গেল, তখন তারা বাংলাদেশকেও হারালো। এখন যদি শেখ হাসিনাকে স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়, তাহলে স্বাভাবিক কারণেই তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবে না। বাংলাদেশের ২০ কোটি লোক তাদের দিকে ফিঙ্গারিং করবে, আঙ্গুল তুলে দেখাবে যে তারা এদেশের পতিত স্বৈরশাসককে তারা জায়গা করে দিয়েছে, তাদের এখানে তারা শেল্টার দিতেছে। পাশাপাশি ভারত গণতান্ত্রিক দেশ হিসাবে সেখানে সরকারকে বিভিন্ন দলের সংসদের বাহিরে মিডিয়ার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে। আমরা যারা ইতিহাস খোঁজখবর রাখি, ইতিহাসের পাঠক যারা, তারা জানি যে লেন্দুব দর্জি ভারতের থাবেদারি করতে গিয়ে শেষ পর্যন্ত সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। প্রথম দিকে ভারতে লেন্দুব দর্জি জামাইয়া ধরেছিলেন, তারপরে তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে করে তার পেটের খাবার জোগাতেন এবং এই অবস্থাতেই রাস্তাতেই লেন্দুব দর্জির মৃত্যু হয় এবং তাকে সম্ভবত বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। এই পরিণতি শেখ হাসিনারও হবে, কারণ শেখ হাসিনার জন্য পৃথিবীটা খুবই ছোট হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশ, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, কোথাও শেখ হাসিনার জায়গা হয়নি। ভারত, আপনারা জানেন, পৃথিবীর একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে তারা বিভিন্ন জায়গায় লবিং করেছে। সোভিয়েত ব্লকে, রাশিয়ার বিভিন্ন দেশে, পূর্ব ইউরোপে, পশ্চিম ইউরোপে, মধ্য ইউরোপে বিভিন্ন জায়গায় তারা লবিং করেছে।
হাতে পায়ে ধরেছে, রিকোয়েস্ট করেছে শেখ হাসিনাকে একটু আশ্রয় দেওয়ার জন্য, কিন্তু পৃথিবী শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ আমরা জানি কোনো মানুষই যারা মোটামুটি ব্যক্তিত্ব সম্পন্ন, মোটামুটি যারা মান ইজ্জত নিয়ে চলাফেরা করতে চায়, তারা কখনো পতিত স্বৈরশাসককে তাদের আশ্রয় দেবে না। এটা মানে কমিটমেন্ট, জনগণের প্রতি এটা কমিটমেন্ট, তাদের নিজের কাছে তাদের একটি সেলফ কমিটমেন্ট। এই জন্য তার জায়গা কোথায় হচ্ছে না। শেষ পর্যন্ত মনে হইতেছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে, সৌদি আরব অথবা আরব আমিরাতে তাকে আশ্রয় দিতে পারে। তবে সেখানে আশ্রয় পেলে তাদের যেহেতু কনস্টিটিউশনালি সেখানে রাজনৈতিক কোনো তৎপরতা চালানো যায় না, সভা সমাবেশ করতে পারবে না, বক্তব্য বিবৃতি দিতে পারবে না। এই হিসাবে মধ্যপ্রাচ্যের কোথাও তার আশ্রয় হতে পারে, এমনকি আরব আমিরাতেও তার আশ্রয় হতে পারে। তখন শেখ হাসিনা যদি আরব আমিরাতে আশ্রয় নেয়, সেখানে তাকে অনেকটা গৃহবন্দী হিসেবে থাকতে হবে, নির্জন কক্ষে থাকতে হবে, বাইরে বাড়ানো যাবে না, পাবলিকের সাথে কথা বলতে পারবে না, এরকম অবস্থায় থাকতে পারবে। পৃথিবীর বিভিন্ন দেশের পতিত স্বৈরশাসক বেন আলী থেকে নিয়ে শেরশাহ অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেকটা গৃহবন্দী, নজরবন্দি অবস্থায় তাদের জীবন অতিবাহিত করছে এবং অনেকে এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই অবস্থা হবে এখন শেখ হাসিনার। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কথা বলতে চাই, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসেছেন। আপনারা যারা খোঁজখবর রাখেন তারা জানেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আনোয়ার ইব্রাহিম ডক্টর মাহাতির মোহাম্মদের অন্যতম সহযোগী ছিলেন আনোয়ার ইব্রাহিম। এই আনোয়ার ইব্রাহিম 1978 সালে বাংলাদেশে এসেছিলেন একটি অনুষ্ঠানে, একটা ইসলামী ছাত্র সংগঠনের অনুষ্ঠানে এসেছিলেন এবং এখন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তার সাথে আবার প্রফেসর মোহাম্মদ ইউনুসের খুবই সখ্যতা রয়েছে, ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। এই হিসাবে মালয়েশিয়ায় বাংলাদেশের বিশাল একটি শ্রমবাজার। আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা মালয়েশিয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তারা বিভিন্ন ঝামেলায় পড়েন, ভিসা সংক্রান্ত এবং ওই যে পুলিশি হয়রানি, আমরা যারা খোঁজখবর নেই তারা জানি সেখানে অনেক পুলিশি হয়রানি হয়, ইমিগ্রেশনের সমস্যা হয়, আপনার দীর্ঘসূত্রিতা আছে। এইসব বিষয়ে আনোয়ার ইব্রাহিম তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে, তিনি সব বিষয়গুলো দেখবেন, সহজ করবেন এবং সাম্প্রতিক প্রায় 18 থেকে 22,000 রেমিটেন্স কর্মী বা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে আটকা পড়ে আছেন। তারা ওই এয়ারলাইন্সের ফেয়ারের কারণে, অতিরিক্ত ফেয়ারের কারণে সেখানে যেতে পারেননি, বা ওই বাংলাদেশের আন্দোলন সংগ্রামের কারণে, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে যারা সময় মতো পৌঁছতে পারেননি, এরকম আটকে পড়াদের ব্যাপারে আনোয়ার ইব্রাহিম তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের বিষয়টি সহজভাবে দেখবেন, তাদেরকে কিভাবে সহজে নেওয়া যায় এই ব্যবস্থা তিনি করবেন, উদ্যোগ নেবেন। তো আমরা আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশে স্বাগত জানাই, তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনারা জানেন আনোয়ার ইব্রাহিম এই ডক্টর মাহাতির মোহাম্মদের সরকারের সময়ও দীর্ঘদিন একটি কাল্পনিক মামলায় মালয়েশিয়ার জেল কেটেছেন, তার উপরে অনেক নির্যাতন হয়েছে। তখন তার স্ত্রী শক্ত হাতে তার দলকে পরিচালনা করেছেন, সংগ্রাম করেছেন, ইলেকশনে বিজয়ী হয়ে বিরোধী দলের ভূমিকাও পালন করেছেন, আবার কোয়ালিশনেও করেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।